স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক জহিরুল আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। দর্শক, বিভিন্ন সময় খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমার সঙ্গে যুক্ত হবেন, তখন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব আপনাদের। চলুন শুরুতেই কয়েকটি অনলাইন নিউজ পোর্টালের খবরের শিরোনাম দেখে আসি। শাপলা প্রতীক না পেলে ইসির বিরুদ্ধে আন্দোলন, এনসিপি অনেকগুলো খবর আছে। জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে, এইটা নিয়ে বিএনপি আজকে আপত্তি জানিয়ে এসেছে নির্বাচন কমিশনে। আপনার মন্তব্য দিয়ে একটু শুরু করতে চাই, কারণ সবগুলো শিরোনামই নির্বাচন কেন্দ্রিক মনে হচ্ছে, দলগুলো নির্বাচনকে প্রাধান্য দিয়ে এগুচ্ছে। আসলে এই সময়টা এমন যে সবাই একটা স্ট্র্যাটেজিক মানে মানে গেমের মধ্যে আছে। রাজনীতি তো কৌশলের একটা ব্যাপার, সুতরাং মানে নির্বাচনকে সামনে রেখেই সবার মানে চিন্তাভাবনা, সবার কৌশল বা মুভমেন্টগুলো কিন্তু আবর্তিত হচ্ছে। আপনি দেখেন যে প্রত্যেকটা দল তাদের সামনে বেশ কিছু ইস্যু সামনে রেখেছে। আমার কাছে মনে হয় যে সবাই নির্বাচনমুখী, কারণ দেশ একটা মানে সংকটের পরবর্তীতে একটা উত্তরণের একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছে। এই সময়টাকে কেউই মানে নষ্ট করবে এটা কিন্তু আমার মনে হয় না, কারণ আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যেতে চাই। একটা দীর্ঘ অথরিটেরিয়ান একটা রেজিম পার করে আসার পরে, এত ত্যাগ তিতিক্ষার পরে আবার দেশ একটা দীর্ঘ সময়ের জন্য অনিশ্চয়তার মধ্যে থাকুক, এটা কোনো রাজনৈতিক দলের কাম্য হতে পারে না। সেদিক থেকে যারা স্টেক হোল্ডার্স আছেন মাঠে, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, বা আপনি গণ অধিকার পরিষদ বলেন, মানে এই প্রত্যেকটা দল বা এর সঙ্গে আরও যারা মানে রিলেটেড যেসব দল আছে, প্রত্যেকেরই চাওয়া হচ্ছে একটা নির্বাচনের মুখোমুখি হওয়া এবং নির্বাচনের মাধ্যমে তাদের মানে ক্ষমতার কে কতটা কাছাকাছি যেতে পারে সেটা যাচাই করা। এখন স্ট্র্যাটেজিটা কি? স্ট্র্যাটেজিটা হচ্ছে যে যেহেতু নির্বাচনের মাধ্যমে তাদের শক্তি সামর্থ্য যাচাইয়ের একটা মানে সুযোগ তৈরি হয়েছে, সেখানে যার যার অবস্থান থেকে তারা কিছুটা সুবিধা আদায় করে নিতে চাইছে। সেটা জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন বা অন্যান্য দলের বলেন। আমি মনে করি যে এই কোনোটাই মানে নির্বাচনকে আনসার্টেন করার জন্য নয়, নির্বাচনকে সামনে রেখেই তাদের একটা কৌশলের খেলা চলছে। এনসিপির কথা চিন্তা করেন, তারা ইলেকশন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, তাদের প্রতীক নিয়ে প্রশ্ন আছে, তারা মানে গণভোটের কথা বলছে, রেফারেন্ডামের কথা বলছে, তারা নানা ধরনের কথা বলছে। কিন্তু একই সঙ্গে দেখবেন যে তাদের নির্বাচনী প্রস্তুতিও কিন্তু চলছে। পর্দার আড়ালে যেসব আলোচনা আমরা শুনতে পাই, জোটের কথা শোনা যাচ্ছে, তার মানে এগুলো ভেরি মিনিংফুলি, ভেরি প্রোডাক্টিভলি আলোচনাগুলো চলছে। কিন্তু এগুলো কিন্তু একটা হাওয়াই ভাষা কথা নয়। কাজেই তাদেরও নির্বাচনের প্রস্তুতি আছে। আবার জামাতের কথা যদি আপনি বলেন, যে তারাও বেশ কিছু কিন্তু ব্যারিয়ার সামনে দিয়ে রেখেছে নির্বাচনকে, প্রশাসনকে কেন্দ্র করে বা চিফ অ্যাডভাইজারের কাছে গিয়ে তারা বলছে যে উপদেষ্টা পরিষদের কিছু পরিবর্তন আনতে বলছেন তারা। বিএনপি নিয়ে তাদের নানা ধরনের মন্তব্য আছে, দাবি দেওয়া নিয়ে তারা আন্দোলনেও আছে। তারা যে কোনো সময় তারা নির্বাচন থেকে তারা পিছিয়েও যেতে পারে, এই ধরনের কথা বলছে। কিন্তু আসলে কি উদ্দেশ্য কি নির্বাচন থেকে পিছিয়ে যাওয়া? তা কিন্তু মনে হচ্ছে না। তো একই সঙ্গে ধরেন এখন এই যে আপনি একটা হেডলাইন বললেন যে জানুয়ারিতে নির্বাচন এগিয়ে আনার কথা বলছেন, তার মানে একটু নিজেদেরকে জানান দেওয়া, নিজেদের অবস্থানকে একটু বোঝানো যে না আমরাও একটা মানে শক্ত স্টেক হোল্ডার, আমাদেরকে হিসাবের মধ্যে রাখতে হবে। এবং সেটা কিন্তু এই ক্ষমতার এই পাইটা কিংবা এই ভাগটা আমার মনে হয় যে এটা লেজিটিমেটলি প্রত্যেকে হয়তো এক্সপেক্ট করবেন। দেখা যাবে যে ভোটে কে কতটা মানে এই লেভারেজটা পাচ্ছেন, কে কতটা জনসমর্থন পাচ্ছেন, এটা ভোটের মাধ্যমে মানে চূড়ান্ত হবে। কিন্তু আমি মনে করি না যে কেউই নির্বাচনের বাইরে কোনো কৌশল নিচ্ছেন, নির্বাচনমুখী প্রত্যেকেই। আমরা একটু এই আলোচনাটা এগিয়ে নেব। অতিথি যুক্ত করে নেই কয়েকজন। রফিকুল আলম মজনু, আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি; হাসান আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ; মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। হাসান আল মামুন, আপনাকে দিয়ে শুরু করি। আপনারা বলছেন যে জানুয়ারি মাসে নির্বাচন চান। জানুয়ারি মাস কেন? ফেব্রুয়ারি এবং জানুয়ারির মধ্যে খুব বেশি তো ফারাক নেই, তারপরেও জানুয়ারি কেন বা ডিসেম্বর নয় কেন? মানে জানুয়ারি কেন আসলে?
জি, ধন্যবাদ আপনাকে। আমার সহ-আলোচক যারা আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি দর্শক শ্রোতা যারা দেখছেন সকলকে ধন্যবাদ। এখানে যে বিষয়টি, আসলে আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের 15 বছর, বিশেষ করে 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন এবং 24-এর নির্বাচন, এই 3টি নির্বাচনে এদেশের মানুষ ভোট দিতে পারে নাই। তো এই ক্ষোভ থেকেই কিন্তু আসলে শেখ হাসিনার পতনে একটি বিশাল নিয়ামক হিসেবে কাজ করেছিল, যে মানুষ ভোট দিতে পারে নাই, জনগণ তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে নাই। তো সেই জায়গা থেকেই কোটা আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তী সময়ে গণ অভ্যুত্থান হয়েছে, এবং এই সরকারকে আমরা 1 থেকে 2 বছর পর্যন্ত সরকারকে আমরা সময় দিয়েছি, বা আমরা বলছি যে সরকার আরো প্রয়োজনে 3 থেকে 4 মাস সময় নিয়ে একটা গণতান্ত্রিক ধারায় নির্বাচন দিক। আমরা কেন জানুয়ারি মাসে বলছি, বা কেন ডিসেম্বর মাসে বলছি না, কিংবা ফেব্রুয়ারিতে কেন বলছি না, যেহেতু এটা নির্বাচনের গুরুত্ব বোঝানোর জন্য, যে নির্বাচনটা আসলে আমাদের অতীব জরুরি, সেই জন্যই আমরা আসলে জানুয়ারিতে নির্বাচন চাচ্ছি। এর আগেও যদি নির্বাচন হয় সেটিও হয়ে যাক। কারণটা হচ্ছে, একটি নির্বাচিত সরকার ছাড়া দেশের আইন শৃঙ্খলা বলেন, আরো ব্যবসা বাণিজ্য, কোনো দিকে আসলে অগ্রসর হচ্ছে না দেশ। সেই জায়গা থেকে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারকে ম্যান্ডেট দিয়ে এই উপদেষ্টা পরিষদকে বসিয়েছিলাম, সেই উপদেষ্টা পরিষদের কে কতটুকু কাজ করতে পেরেছে সেটা আমার কাছে আসলে সন্দেহ থেকে যাচ্ছে। যেমন আমি যদি বলি যে পুলিশ প্রশাসনের যে বর্তমান অবস্থা, এই অবস্থায় দ্রুত সময়ের মধ্যে আসলে নির্বাচন হয়ে নির্বাচিত সরকারের মাধ্যমে এই পুরো পুলিশ প্রশাসনকে আসলে ঢেলে সাজানো উচিত, নয়তো এদেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা বলতে আর কিছু থাকবে না। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তো খুবই কনফিডেন্ট, আজকেও তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার কোনো শঙ্কা নেই, বা নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে ওনার কোনো শঙ্কা নেই। কিন্তু আমি যদি আমার নিজ জেলা নেত্রকোনা জেলা, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলছি, যে বিগত 6 মাসে 10 থেকে 12টি গুমের ঘটনা ঘটেছে, এবং এই প্রত্যেকটা গুম পরে হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। মানে বিগত 6 মাসে আমার শুধুমাত্র আমার নেত্রকোনা জেলাতেই 15 থেকে 20 জন মানুষকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যেগুলো আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি এটি ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় আসলে দেখা যাচ্ছে। গুরুতর এরা কারা, মানে এরা কারা, এটি হচ্ছে প্রশ্ন, যে আসলে এরা কারা, এটি দেখার দায়িত্ব বা এদেরকে গ্রেপ্তার করার দায়িত্বই হচ্ছে পুলিশ প্রশাসনের। তো এরা যেহেতু এটি করতে পারছে না, তার মানে আপনি শুধু কনফিডেন্স দিয়ে বললেন যে আমি দেশ স্বাধীন করে ফেলছি, বা আমি এই করছি সেই করছি, কিন্তু প্রকৃতপক্ষে যখন আপনি দেখবেন যে আসলে আইন শৃঙ্খলার আসলে চরম অবনতি ঘটেছে। এটা নিয়ে যেহেতু মানে 60-70 জন, ভুল না করি এরকম না, 60-70 জন না, আমি বলবো যে আমার জেলাতে অনেকগুলো ঘটনা ঘটেছে, পরবর্তী সময়ে বিভিন্ন জায়গাতেও আসলে এই ধরনের গুম খুনের ঘটনাও কিন্তু এখনো ঘটছে। মানে তাহলে এটা নিয়ে একটু আলোচনা রাখি, আমরা একটা বিরতির পরে এটা নিয়ে আলোচনা করব। তার আগে সবার কাছ থেকে একটু ছোট ছোট করে মন্তব্য জেনে নিতে চাই। মনিরা শারমিন, মানে জোট করলেও ভোট করতে হবে না, দুঃখিত, মানে জুলাই সনদের বিষয়ে নিষ্পত্তির পর আসলে ভোটের দিকে যাবে এনসিপি, বা শাপলা প্রতীক না পেলে ইসির বিরুদ্ধে আন্দোলন। আপনারা মানে ভোট না করা বা সেরকম কোনো চিন্তা আপনারা রেখেছেন কিনা? মানে নিষ্পত্তির পরে, নিষ্পত্তি বলতে আসলে কি জুলাই সনদের মানে বিষয়ে নিষ্পত্তি বলতে আপনারা কি বোঝাচ্ছেন? জি, ধন্যবাদ আপনাকে এবং আমার বিজ্ঞ সহ আলোচক যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা, এবং যারা দেখছেন তাদের শুভেচ্ছা। দেখেন, প্রথমত এই জুলাই সনদ নিয়ে তো আসলে আমরা বহুদিন ধরে, আমাদের অনেক আগে থেকে আমরা বলছি যে এই অভ্যুত্থান পরবর্তী সময় জুলাই সনদের ভিত্তিতে আসলে আমাদের পরবর্তী নির্বাচনের দিকে বা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে আমরা যেতে হবে। কারণ শুধুমাত্র আমরা যদি এই রাষ্ট্রের গুণগত পরিবর্তনটা বাদ রেখে একটা নির্বাচন করি এবং নির্বাচনের জন্য নির্বাচন করি, সেটা আসলে মানে সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষার যেই একটা প্রতিফলন, অভ্যুত্থান পরবর্তী সময় গণ অভ্যুত্থানের মাধ্যমে যেই আশা আকাঙ্ক্ষা জনগণের ছিল, সেই জায়গা থেকে তাদের সাথে বিট্রে করা হবে। সুতরাং এই জায়গা থেকে কিন্তু আমরা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান, যেটি আমরা বলছি এক ধরনের আনুষ্ঠানিকতা, সেটিতে আমরা উপস্থিত হইনি, অংশগ্রহণ করিনি। এবং আমরা বলছি বারবার করে যে জুলাই সনদের আইনি ভিত্তি হতে হবে, এবং এটি বাস্তবায়ন পদ্ধতিটা অবশ্যই পরিষ্কার করতে হবে। এবং এটি এই যে আমরা যে 3টি দাবি বলেছি,
সেটি হচ্ছে যে জুলাই সনদের মধ্যে আসলে কি থাকবে, কি লেখা থাকবে, সেই টেক্সটটি আসলে জনসম্মুখে প্রকাশ করা। এবং এই জুলাই সনদ যে আদেশ, একটি আদেশ যে হবে, সেই আদেশটি ডক্টর মোহাম্মদ ইউনূস উনি জনগণের সার্বভৌম ম্যান্ডেট নিয়ে যেহেতু সরকারে গেছেন, সুতরাং তার পক্ষ থেকে এই আদেশটি জারি হতে হবে। এবং এই জুলাই সনদের পরে তো একটি গণভোট হবে, সুতরাং গণভোটের মাধ্যমে আমরা বলছি যে গণভোট মানে এই যে আমরা মাঝখানে একটা নোট অফ ডিসেন্টের চক্করে পড়ে গেছিলাম ঐকমত্য কমিশনে, আমরা বলছি যে গণভোট মানে যখন জনগণ এটিকে রেটিফাই করে দিচ্ছে, জনগণ এটিকে বলছে যে হ্যাঁ অথবা নায়ে, তারা যখন রেটিফাই করে দিচ্ছে, সেখানে আসলে নোট অফ ডিসেন্টের কোনো বিষয় থাকা উচিত হবে না। এবং এই পরবর্তী সংসদকে অবশ্যই, যেই নির্বাচনের কথা আমরা বলছি, একটি সুন্দর নির্বাচন, সেই নির্বাচনের পরে যে নির্বাচিত সংসদটি, সেই সংসদটিকে আরেকটি পাওয়ার দেওয়া হবে, সেটি হচ্ছে কনস্টিটিউয়েন্সি পাওয়ার। সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ারের বলে তারা সংবিধানের যেই আমাদের এই ঐকমত্য কমিশনের আলোচনার প্রেক্ষিতে আমরা দেখেছি যে 47টি অনুচ্ছেদ কিন্তু আমাদের সাংবিধানিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে। সুতরাং সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ারটি যাতে তাদের থাকে, তারা যাতে একটা সেমি গণপরিষদ অথবা তারা সাংবিধানিক যে পরিবর্তনগুলো সেটি করতে পারে এবং বাংলাদেশ সংবিধান 2026 করতে পারে, এটি আমাদের আসলে আজকে আমাদের পক্ষ থেকে তিনটি দাবি। আজকে বিএনপির সালাউদ্দিন আহমদ আজকে একটি মন্তব্য করেছেন যে তিনি বলেছেন তাদের কিছু দাবি দেওয়া আছে, সেই পরিপ্রেক্ষিতে আলাপ আলোচনা হচ্ছে, আশা করা যায় একটা সুষ্ঠু সমাধান হবে। আপনারা কি আলাপ আলোচনায় সমাধানের আভাস দেখছেন? না, আলাপ আলোচনা বলতে এখানে তো দেখেন বিএনপির পক্ষ থেকে যে আলাপ আলোচনা, সেটি আমি জানি না কোন আলাপ আলোচনার কথা আপনি বলছেন, যে এখানে এক ধরনের জোটের আলাপ আলোচনা চলছে, আবার জুলাই সনদ নিয়ে এক ধরনের আলোচনা চলছে। জুলাই সনদের বিষয়ে আলাপ আলোচনা, জুলাই সনদের সঙ্গে কি জোটের কোনো মানে সংশ্লিষ্টতা আছে এই না, আলাপের সঙ্গে? ঠিক 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 সরাসরি কোনো সংশ্লিষ্টতা নেই। এবং মানে আপনি জেনে থাকবেন যে দূরতর কি কোনো ঐকমত্য, সংশ্লিষ্টতা আছে? না, এই মুহূর্তে দূরবর্তী কোনো সংশ্লিষ্টতা নেই। আচ্ছা। কিন্তু অবশ্যই দেখেন, এই অভ্যুত্থান পরবর্তী সময় আমরা সকল রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিন্তু এক ধরনের ঐকমত্য হবে এই জুলাই সনদে, এটা আমরা আশা করেছিলাম। তো সেই জায়গা থেকে এই এক্সপেকটেশনটা তো আমাদের আছে যে বিএনপি সহ, বিএনপি যেহেতু বড় রাজনৈতিক দল, তারাই আমরা ভেবেছিলাম যে এই সংস্কারে আপার হ্যান্ডে তারা থাকবে। কিন্তু সেই জায়গা থেকে তো আমরা বহুবার হতাশ হয়েছি, কিন্তু আমরা এখনো আশাবাদী যে বিএনপির পক্ষ থেকে হয়তো কোনো ধরনের ছাড়ের এক ধরনের মানসিকতা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তো এটি আশাবাদী আমরা এই ব্যাপারে। আশাবাদী। রফিকুল ইসলাম মজনু, যদি ছোট্ট করে বলেন, বিরতির আগে একটু জাস্ট টাচ করে যাওয়ার মতো করে একটু জানতে চাই, জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। আপনারা আজকে এটি আপত্তি জানিয়ে এসেছেন ইসিতে গিয়ে, মানে কি কারণ, আপনাদের কোন যুক্তিতে আপনারা এটা মানে আপত্তি জানালেন? আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এখানে যারা আলোচনায় অংশগ্রহণ করছেন ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে দেখেন, আমাদের বাংলাদেশে অতীতে অনেক নির্বাচন হয়েছে, সেখানে বিভিন্ন সময় জোটবদ্ধ হয়েছে। বেশিরভাগ সময় আমরা দেখেছি যে জোট হলো একটা প্রতীকের মাধ্যমে সকলে নির্বাচন করেছে। তো সেই ক্ষেত্রে যেহেতু সকলে মিলে একটা জোট করে যদি কোনো একটা নির্দিষ্ট প্রতীকে নির্বাচন করে, সেখানে আমি মনে করি সেটা করা যায়। আর যেহেতু একসঙ্গে জোট হয়ে সকলে কাজ করে, সেখানে ভিন্ন প্রতীকে নির্বাচন করলে আমাদের কি সুবিধা, না করলে বা কি অসুবিধা। যেহেতু অতীতের নির্বাচনগুলো আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন সময় জোট হয়েছে এবং তারা একটি প্রতীকে সকলে একসঙ্গে নির্বাচন করেছে। সেই জন্য আমাদের দল এই বিষয়টি বলেছে যে যেতে আমরা জোট হই বা জোটবদ্ধ হয়ে থাকি, আমরা যারা একসঙ্গে জোট হব, আমরা একটি প্রতীকে নির্বাচন করব। এই মানে সেরকম কোনো মানে জোরালো কিছু নেই। যদি নির্বাচন কমিশন যদি না মানে তারপরেও মানে তাহলে তো খুব বেশি অসুবিধা আপনাদের হওয়ার কথা। দেখেন, আমাদের আমি মনে করি যে এত আন্দোলন সংগ্রাম, আমাদের অনেক সহযোদ্ধাদের রক্ত একটি বাংলাদেশ, সুন্দর একটি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। আর এখন একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একটি নির্বাচনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে না, আর ভোট দিতে না পারার যে কষ্ট, দুঃখ,
যে একটা বিনা ভোটে সরকার দীর্ঘদিন একটি স্বাধীন দেশে এই ফ্যাসিবাদদের নেতৃত্ব হয়েছে, সেজন্য কিন্তু মানুষ কিন্তু এই কষ্টে এবং যে ক্ষোভ ছিল এই কারণে কিন্তু মানুষ কিন্তু তখন আন্দোলন সংগ্রামে আরো বেশি কিন্তু রাজপথে মানুষ নেমেছে। আমাদের একটি নির্বাচন করার প্রয়োজন, সুষ্ঠু নির্বাচন, একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। সেখানে বিএনপি ওনাদের আমরা আমাদের দাবি বলবো, অন্য দলের দাবি বলবে এবং নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত দিবে। তারপরে আমি মনে করি সবকিছু বিবেচনা করে যেটা হলে একটি নির্বাচন সম্পন্ন করা যায়, যেভাবে কাজ করলে আগামী দিন আমরা একসঙ্গে একটি বাংলাদেশ, এদেশের মানুষকে আমরা উপহার দিতে পারবো। যারা এই আপনার কাছে আবারও ফিরবো, রফিকুল আলম মজনু, একটা বিরতি নিতে হবে আমার, একটা বিরতি নিতে হচ্ছে আমার। অন্যান্য সংবাদ ভিত্তিক টেলিভিশনগুলো কি শিরোনাম করেছে আজকে? জহিরুল আলম, আমরা যে আলোচনায় ছিলাম, রফিকুল ইসলাম মজনুকে আমরা যে আলোচনাটায় যুক্ত করেছিলাম, জোট করলেও ভোট করতে হবে তার নিজস্ব প্রতীকে, এটা নিয়ে আজকে আপত্তি জানিয়ে এসেছে বিএনপি। জোটের রাজনীতি তো বাংলাদেশে খুবই, মানে এমন কোনো নির্বাচন নেই যেখানে আসলে ওইভাবে জোট হয়নি সেরকমটা, কিন্তু আমরা দেখেছি যে জোটে সবসময় এই প্রতীকেই, একটা প্রতীকে, নিজস্ব প্রতীকে, বা আমরা গত ইলেকশনে দেখেছিলাম যে কেউ চাইলে অন্য প্রতীকেও করতে পারবেন নিজের দলের প্রতীকেও, এটা ওপেন রাখা হয়েছিল। এবার সেটা আরপিওতে সেরকম প্রভিশনটি নেই। মানে কি সুবিধা অসুবিধা হয় আসলে? না, এখানে যে যাই পরিবর্তন আনা হোক না কেন, ইলেকশন কমিশনের কাজ হলো যে সব স্টেক হোল্ডারদের সঙ্গে, পলিটিক্যাল পার্টিসগুলোর সঙ্গে প্রপার আলোচনার ভিত্তিতে এবং অন্য যারা স্টেক হোল্ডার আছেন আলোচনার ভিত্তিতে এই পরিবর্তনগুলো আনলে এগুলো কন্ট্রোভার্সির ঊর্ধ্বে থাকে। এখন একটা পরিবর্তন আনলো, সঙ্গে সঙ্গে একটা বড় দল সেটাকে আপত্তি জানিয়ে আসলো। তবে আপত্তি জানানোর আগেই আমি বলেছিলাম যে যে কোনো মুভমেন্ট এখন কিন্তু সবই মানে নির্বাচনমুখী, তবে একটা কৌশলগত, মানে প্রত্যেকেই যাদের স্বার্থগত বিষয়গুলোকে মাথায় রেখেই এই আলোচনাগুলো করছে। আপনি ধরে দেখেন যে যারা জোট মিত্র, বিএনপি নিজের স্বার্থে প্রতীক মানে নিয়ে নির্বাচন করার বিষয়টা কিন্তু নিজের স্বার্থে যতটা বলেছে তার চেয়ে বেশি হচ্ছে তার জোট মিত্রদের স্বার্থ রক্ষার জন্য। কারণ নিশ্চয়ই কোনো একটা এজেন্ডার ভিত্তিতে, কোনো একটা স্বার্থগত চিন্তার ভিত্তিতে তারা জোট মিত্রদেরকে তাদের কাছে টেনে নেবে। ওই জায়গায় প্রতীকেরও একটা সুবিধা, যেটা অ্যাডভান্টেজ, প্রতীকের সুবিধাটা তারা নিতে চাইবে। তো সেই প্রতীকের সুবিধা যদি নিতে না চায় তাহলে অনেকে হয়তো জোট মিত্র হতে আগ্রহী হবে না। কিন্তু বিএনপি যদি জোট মিত্র যাদেরকে করে, জেনুইনলি তাদের একটা ইচ্ছা থেকে, আকাঙ্ক্ষা থেকেই কিছু কিছু আসনে তারা ছাড় দিবে। সুতরাং এখানে এক ধরনের ইলেকটোরাল আনসার্টেনটি বা কনফিউশন তৈরি হতে পারে, সেটা চিন্তা করি। এবং এখানে আবার অন্য কোনো দল এটার বেনিফিটও পেতে পারে এই ধরনের একটা সংশোধনীর মাধ্যমে। সুতরাং সেটা মাথায় রেখে বিএনপির কাছ থেকে এই আপত্তিটা এসছে। আমি জানি না যে কতটা শেষ পর্যন্ত ইলেকশন কমিশন এটাকে কমপ্লাই করতে পারবে। একটু আগে যে আলোচনাগুলো আমরা শুনলাম, দেখেন প্রত্যেকজনের আলোচনার মধ্যে কিন্তু এক ধরনের মানে ভোটের মাঠে দর কষাকষি বা ভোটের মাঠ গরম করার বক্তব্য। কিন্তু আপনি মানে গণভোটের কথা যে বলল, কোনো দল কিন্তু গণভোটের বিপক্ষে নয়। বিএনপিও স্ট্র্যাটেজিক কারণে এখন আর গণভোটের বিপক্ষে অবস্থান নিচ্ছে না। তারাও কিন্তু বলছে যে হ্যাঁ গণভোট হোক, কিন্তু ইলেকশনের দিনে হোক। জামাত বলছে গণভোট হোক, কিন্তু নভেম্বরের শেষে হোক। এনসিপি বলছে যে কোনো সময় গণভোট হোক, তাই না? মানে গণভোটটা যে একটা প্রয়োজন, এবং এটা যেমন তারা অ্যাকনলেজ করে নিচ্ছেন, একই সঙ্গে এটাকে আবার ডেফার করারও একটা কোনো দলের একটা চিন্তা, যে এটাকে লিগালি বাইন্ডিং হলে এই যে একটা জাতীয় সনদের মানে সই নিয়ে বা এটাকে বাস্তবায়ন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা অনেকের মধ্যে কাজ করছে, এবং এটা স্বাভাবিক। কিন্তু বড় দল হিসাবে বিএনপি এই ধরনের একটা বাধ্যবাধকতার মধ্যে যেতে চায় কিনা সেটা কিন্তু তাদের স্টেটমেন্টগুলোর মধ্যে দিয়ে কিন্তু ফুটে উঠছে। আজকে দেখেন যে জনাব সালাউদ্দিন সাহেব কিন্তু বলেছেন যে পার্লামেন্ট হচ্ছে গিয়ে আপনার মানে পিভট, পার্লামেন্ট হচ্ছে ফোকাস। যে কোনো বড় ধরনের সিদ্ধান্ত, সাংবিধানিক সিদ্ধান্ত বা ডিবেট, সেগুলো কিন্তু পার্লামেন্টের মাধ্যমে যদি আসে সেগুলো লাস্টিং হবে, সেগুলোর উপরে মানুষের আস্থা থাকবে। কিন্তু একই সঙ্গে এনসিপি থেকে যে বক্তব্যগুলো বলা হচ্ছে এটারও কিন্তু একটা যৌক্তিক কারণ আছে। যদি আপনি এখনই যদি এ ধরনের একটা ঐকমত্যকে লিগালি বাইন্ডিং না করেন, তাহলে এখান থেকে ডিপার্চারের কিন্তু সম্ভাবনা, আশঙ্কা আছে। কারণ আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে কিন্তু মানে প্রতিশ্রুতি পালনের চেয়ে প্রতিশ্রুতি ভঙ্গের মানে ইতিহাস বেশি। এবং আপনি তিন জোটের রূপরেখার কথা বলেন, তো সিম্পল একটা উদাহরণ দিই আপনাকে। তিন জোটের রূপরেখায় সকল দল মিলে কিন্তু বিটিভির স্বায়ত্তশাসনের কথা বলেছে, এবং সেখানকার মেজর স্টেক হোল্ডার ছিলেন কি যে পতিত সরকারের প্রধান শেখ হাসিনা, এবং তিনি বলেছিলেন কিন্তু বিটিভিতে তার চেহারা দেখানো হবে না, বিটিভিতে তার কথা বলা হবে না। কিন্তু হয়েছে কি,
চরমভাবে প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে এবং চরমভাবে এক ধরনের প্রতারণামূলক অবস্থান গ্রহণ করা হয়েছে। কাজেই যদি জাতীয় যে সনদটি আছে এই সনদের ব্যাপারে আপনার গণভোট করেন অথবা লিগালি বাইন্ডিং যে কোনো ধরনের একটা অবস্থান নেন, সেটা যদি আগে সুরাহা করা যায় সেটা ভালো। কিন্তু দলগুলো কিন্তু যার যার অবস্থান থেকে এটা বিবেচনা করছে এবং এখানেও কিন্তু তারা কিন্তু রিজিড না। এনসিপিও এখন তারা খুব জোরালোভাবে বলছে যে তারা রিজিড, এই না হলে তারা ইলেকশনে করবে কিনা সেটা নিয়ে তারা ভেবে দেখবে। কিন্তু একই সঙ্গে তারা যদি আবার কোনো বড় দলের সঙ্গে জোট মিত্র হওয়ার জন্য আলোচনা চলছে, আপনি যেটা ইঙ্গিত করছিলেন যে দূরতমভাবে কোনো সমঝোতা বা কোনো ধরনের যোগাযোগ যদি সেটা হয়, তাহলে এখনকার যে ইস্যুসগুলো তারা তুলছে সেগুলো কি গৌণ হয়ে যাবে? সেগুলো কি পাশ কাটা? হ্যাঁ, কিন্তু হবেই। জামাত এখন বলছে যে নির্বাচনকে ঘিরে এক ধরনের ষড়যন্ত্র চলছে, বিএনপির ব্যাপারে তাদের নানা ধরনের হুঁশিয়ারি আছে। আজকেও কিন্তু ইসলামী ব্যাংককে কেন্দ্র করে বিএনপির একটা আহ্বানকে কেন্দ্র করে চ্যালেঞ্জ করা হয়েছে জামাতের পক্ষ থেকে। তার মানে মাঠের মধ্যে এক ধরনের দর কষাকষি, এক ধরনের নিজেকে প্রিভেইল করার একটা চেষ্টা, এবং এটা স্বাভাবিক যেহেতু একটা বড় দল রাজনীতির কি বলবো যে ফেজ থেকে তারা আউট হয়ে গেছে। সেখানে এই দলগুলোর মধ্যে কিন্তু এই বিরোধটা কিংবা এই ধরনের ঝগড়া বিবাদ, এই ধরনের রেটরিক, এগুলো কিন্তু জায়গাটা দখল করার একটা একদমই স্বাভাবিক ঘটনা। সুতরাং আমার মনে হয় এটাকে খুব বেশি সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। প্রতিদিনই আমরা নতুন নতুন এই আলোচনাগুলো শুনবো, নতুন নতুন বাধা তৈরি হবে এবং বাধাগুলো অপসারিতও হবে, এটুকুই কিন্তু কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত। জি, হাসান আল মামুন, আপনাকে দিয়ে শুরু করি। এই যে জোট করার বিষয়, আমি জানি যে এরই মধ্যে অনেকগুলো মিটিংও আপনারা শুরু করেছেন, গণ অধিকার পরিষদও তার মধ্যে অন্যতম। বিভিন্ন বড় দলগুলোর সঙ্গে, বিশেষ করে বিএনপির সঙ্গে আপনাদের জোট হচ্ছে, এরকম গণমাধ্যমে এরকমও এসেছে, আপনারা আলাপ আলোচনা চলছে। সেই জায়গায় জোট করলে আসলে এই যে ভোটের সময় যে প্রতীকটা খুবই ইম্পর্টেন্ট হয়। জোটের ওই জায়গা থেকে আসলে আপনাদের কি কোনো ধরনের পরামর্শ বা কোনো অবস্থান আছে কিনা? যে 2022 সাল থেকে কিন্তু যে যুগপৎ আন্দোলন, এই স্বৈরাচার পতনের যে আন্দোলন এক দফা ছিল, সেখানে কিন্তু গণ অধিকার পরিষদ বিএনপির সাথে, বিএনপির নেতৃত্বে যেরকম আন্দোলন করছে, পাশাপাশি এই কথাটিও বলা যায় যে সহযোগী হিসেবে আন্দোলন করেছে। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত বিএনপির সাথে গণ অধিকার পরিষদ জোট করবে কি করবে না, নির্বাচনী জোট, আমি বলছি নির্বাচনী জোট, তাদের সাথে যুগপৎ আন্দোলনের শরিক দল হিসেবে আমাদের একটা জোট আছে, বাট নির্বাচনী জোট আমাদের সাথে হবে কিনা বিএনপির, এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো সিদ্ধান্তে পৌঁছাইনি। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি যে জোটবিহীন আসলে নির্বাচন হয় না বাংলাদেশে। আওয়ামী লীগের যখন একক আধিপত্য ছিল, তখনও কিন্তু আওয়ামী লীগ তার যে সঙ্গী যারা ছিল, জাতীয় পার্টি সহ যারা ছিল, সবাইকে আসন ভাগাভাগি করেই কিন্তু তারা জোটবদ্ধভাবে নির্বাচন করেছে। তো আগামী দিনেও যে নির্বাচন হবে, সেই নির্বাচনও জোটবদ্ধভাবে হবে। তবে এখানে প্রতীকের যে বিষয়টি, আমার মনে হচ্ছে যে হঠাৎ করে নির্বাচন কমিশন যে প্রস্তাবনাটি আরপিও যে আপনার সংশোধন করছে, সেখানে বলছে যে নিজ নিজ প্রতীকে আসলে নির্বাচন করতে হবে। সেখানে দেখা যাচ্ছে যে নতুন কিংবা একদম আননোন অনেক দল আছে, তারা আসলে পরিচিত যে প্রতীক, সেই প্রতীকে জোটে নির্বাচন করলে অনেকটা বেনিফিট পায়। তো সেইখানে কোনো আসলে কূট কৌশল আছে কিনা নির্বাচন কমিশনের, কিংবা অন্য কারো ইন্ধন আছে কিনা, সেটিও আসলে আমরা ভেবে দেখছি। সেই জায়গা থেকে আমার মনে হয় যে আগের নির্বাচনগুলো যেভাবে জোটগতভাবে হয়েছে এবং একই প্রতীকে হয়েছে, সেভাবে যদি হয় নির্বাচনগুলো, তাহলে যারা জোট সঙ্গী থাকবে, তাহলে আমার মনে হয় যে এটি ভালো হয়। আবার আমাদের সভাপতিও কিন্তু বলেছে যে আমরা কিন্তু এখন পর্যন্ত কারোর সাথে জুটে যাই নাই, সুতরাং আমাদের এককভাবে নির্বাচন করারও সম্ভাবনা আছে। সুতরাং প্রতীক কি হলো না হলো, এটা আসলে আপনার জুটের প্রতীক কি হলো না হলো, এটা আসলে কোনো ম্যাটার করছে না আমাদের ক্ষেত্রে। করতে পারেন। জি, আপনাদের একটা তৃতীয় আরেকটি জোটের আলাপ শোনা যাচ্ছিল, অনেকগুলো মিটিং টিটিং হয়েছিল, পরিবাগে একটি সভার খবর আমরা শুনেছিলাম একটা রেস্টুরেন্টে। সেটা আসলে কত দূর এগিয়েছে? না, সেটা হচ্ছে আমরা গণ অধিকার পরিষদ, এনসিপি, এবি পার্টি, এরপরে হচ্ছে আপনার গণতন্ত্র মঞ্চ সহ আমরা অনেকে আলোচনা করেছি। সেই আলোচনা প্রক্রিয়াধীন এখনো চলমান আছে যে আমরা বিকল্প কোনো একটা শক্তি হিসেবে বড় দুইটা পার্ট, আওয়ামী বিএনপি এবং জামাত ইসলাম, এই দুইটার বাহিরে আমরা বড় কোনো এলাই তৈরি করতে পারি কিনা, সেই আলোচনাটি এখন পর্যন্ত আমাদের মাঝে চলমান আছে। বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে। আর সামনে যেহেতু নির্বাচন,
সুতরাং নির্বাচন নিয়েও আমাদের আলাপ আলোচনা হয়েছে। জি, মনিরা শারমিন, আপনাদের আলোচনা আসলে কত দূরে গিয়েছে? আম, আলোচনা বলতে আপনারা যদি বলেন যে জোটের আলোচনা, সেক্ষেত্রে আমি বলবো যে এনসিপি কার সাথে জোট করবে, আসলে নির্বাচনী জোট কোনো বড় দলের সাথে তারা যাবে কি যাবে না, এবং গেলে কার সাথে যাবে, এই বিষয়ে আলোচনা এখনো আসলে আমি বলবো মানে দিস ইজ ভেরি আর্লি টু প্রেডিক্ট। এখনই আসলে সময় হয়নি বলার যে আসলে কারোর সাথে জোট করবে কিনা, বা কোনো স্বতন্ত্র অবস্থান থেকে এনসিপি নির্বাচন করবে কিনা, অথবা কোনো তৃতীয় শক্তি, আসলে যারা অন্যান্য দলগুলো আছে এই দুটি বড় দ্বিদলীয় রাজনীতির বাইরে, আসলে এই এই বৃত্তের বাইরে যে যে দলগুলো আছে তাদের সাথে আসলে কোনো ধরনের এলাই হবে কিনা। কারণ আমাদের কি যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক লিয়াজো কমিটি আছে, সেই কমিটির কিন্তু একটা রেগুলার প্রসেসে সব রাজনৈতিক দলগুলোর সাথে যে রেগুলার বসা হয়, এবং যেহেতু সামনে নির্বাচন, সুতরাং নির্বাচনটা তো খুব বেশি গুরুত্ব পাচ্ছে, এটা তো খুবই স্বাভাবিক। সেইভাবে করেই আলোচনা আগাচ্ছে। তবে এই মুহূর্তেই এনসিপির পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি, এমন কোনো সিদ্ধান্ত আসেনি যে আসলে কারোর সাথে কোনো বড় দলের সাথে জোট করার বিষয়ে। মানে জোট করার ক্ষেত্রে কোনো আদর্শিক অবস্থান আছে কিনা এনসিপির? এনসিপির আদর্শিক অবস্থানের থেকেও আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আম, সত্যি কথা বলতে যে সাধারণ মানুষের পালস, এইটা আমরা আসলে একটু বোঝার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে যখন আসলে এনসিপি বলেন এবং যে নতুন যে তরুণ রাজনৈতিক দলগুলো, তাদের থেকে আসলে জনগণের এক ধরনের প্রত্যাশা আছে, সেটি আমরা রিড করার চেষ্টা করছি, এবং বিভিন্ন জায়গা থেকে আসলে আমরা এই ধরনের কথাবার্তাও আসলে শুনতে পাই যে বড় গুলির আসলে একটা হিস্টোরিক্যাল ব্যাগেজ আছে। তো এই নতুন দল হিসেবে তারা আসলে চাইলে তৃতীয় একটি শক্তি যদি বাংলাদেশে উত্থান হয়, তাহলে মানুষের পক্ষে বিকল্প খুঁজে নেওয়া এক ধরনের আগ্রহ আছে বা আকাঙ্ক্ষা আছে মাঠের জায়গা থেকে। সুতরাং সেই জায়গা থেকে যেহেতু এনসিপি নতুন রাজনৈতিক দল, এনসিপি তো আসলে নির্বাচনকে সামনে রেখে তারা চায় সাংগঠনিক ভাবে তারা আসলে বিস্তার করতে, এবং আমরা আশা করছি যে মিড নভেম্বরে আমরা আমাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারবো, এরকম এজেন্ডা সামনে নিয়ে আমরা আগাচ্ছি। সুতরাং স্বতন্ত্রভাবে আসলে নিজেদের শক্তিমত্তার জায়গা থেকে আমরা কতদূর এগোতে পারি, এটি আমাদের প্রাথমিক এজেন্ডা। মানে জনগণের পালস আসলে মানে কি বুঝছেন? কোন আদর্শিক জায়গায় মানে আপনাদেরকে দেখতে চায় জনগণ? স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কথা আমরা কোথা থেকে জানবো? ধরেন আমার নিজের এলাকা, আমি সেই এলাকায় যে মানুষের সাথে কথা বলি, সুতরাং সব জায়গা থেকে এই ধরনের একটা আওয়াজ যে তোমরা তরুণ রাজনৈতিক দল, তোমরা নিজেদের রাজনীতিটা দাঁড় করাও, বা তারা চায় যে এনসিপি নিজের বয়ানটা প্রতিষ্ঠিত করুক, যে তারা যে আসলে বিভিন্ন সময় তারা বিশ্বাস করতে চায়নি, কিন্তু এক ধরনের কথা বলা হয়েছে যে বড় দলের সাথে আসলে কারোর সাথে জোটে যাবে, অথবা বি টিম সি টিম, এই আলোচনাগুলো তো আমরা বিভিন্ন সময় শুনেছি। সুতরাং সেই জায়গা থেকে সাধারণ মানুষের এক ধরনের আকাঙ্ক্ষা আছে যে এনসিপি নিজের স্বতন্ত্র রাজনীতিটা প্রতিষ্ঠা করুক, সেটি যাতে কোনোভাবে হারিয়ে না যায় কোনো বড় দলের সাথে জোট ভুক্ত হলে। এই ধরনের একটা আওয়াজ আমরা পাই। এবং আরো একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে তরুণ যে রাজনৈতিক দলগুলো, যাদের বয়স খুব কম, তাদের আবার একসাথে দেখতে চাওয়ার একটা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে আছে। সুতরাং এই যে অভ্যুত্থানের মধ্যে থেকে আমরা শুনেছি যে বিকল্পকে, সেই বিকল্পর একটা তৃতীয় শক্তিকে তারা রাখার পক্ষে অনেক ক্ষেত্রে মত দেয়, এবং আমরা এটি দেখেছি যে তরুণদের এই ক্ষেত্রে, তরুণ ভোটার যারা, আমরা যদি বলি আরো স্পেসিফিকলি জেনজি, তাদের পক্ষ থেকে আমরা এই ধরনের আওয়াজ পাই। কিন্তু এনসিপির যে কোনো হিস্টোরিক্যাল কোনো ব্যাগেজ মানে নেই বা আছে কিনা, সেই ব্যাপারটা আমরা কিভাবে বুঝবো? না না, হিস্টোরিক্যাল ব্যাগেজ বলতে আমরা যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে সাধারণ মানুষের কিন্তু এক ধরনের কথা আছে যে আমরা ক্ষমতায় থাকা অবস্থায় তারা দেখেছে, তারা বিচার করেছে, সুতরাং তারা যখন সন্তুষ্ট হতে পারেনি, সেই ক্ষেত্রে আসলে তাদের থেকে যে প্রত্যাশা, নতুন দলগুলোর থেকে প্রত্যাশা অনেক বেশি। না, আপনি বলছিলেন যে ওই বড় দলগুলো যে হিস্টোরিক যে ব্যাগেজ আছে, এটা মানে বোধগম্য সবার কাছেই। ধরেন
অনেকেই এই আলোচনাটি ছিল যে এনসিপিও কি মনে করে যে আপনার 47 কেন্দ্রিক বা 71 বা 24 এগুলোকে রিলেট করে প্যারালাল করে একই কাতারে দাঁড় করিয়ে যে আলোচনাগুলো বা ডিবেটগুলো চলেছে বিভিন্ন সময়ে, এইসব জায়গায় কি এনসিপি তার অবস্থানকে খুব পরিষ্কার করতে পেরেছে এখন পর্যন্ত? দেখেন, এটি আসলে খুবই, আমি যদি বলি সেটা হচ্ছে যে আমরা বহুবার এটি পরিষ্কার করবার চেষ্টা করেছি, কিন্তু কেন জানি না যে এই বিষয়টি বারবার করে আমাদের সামনে আনা হয়। সেটা হচ্ছে যে অবশ্যই আমরা বিশ্বাস করি যে 47 থেকে আমাদের যে উত্থান, সেই উত্থানটি শুরু হয়েছে এবং সেই জায়গা থেকে এই 71 আর 24-কে মুখোমুখি দাঁড় করানোর পক্ষে না এবং কোনো আদর্শিক জটিলতায় যাওয়ার পক্ষে না এনসিপি। সুতরাং আমরা যেভাবে করে আসলে বিশ্বাস করি যে বাংলাদেশে 71-এ আমরা আমাদের অস্তিত্বটা পেয়েছি এবং 24টা আমরা অর্জন করেছি। 24-এ সত্যিকার অর্থে যে আমরা যদি বলি যে 53 বছর আমরা যেরকম জনগণের থেকে স্বাধীনতা নিয়ে নেওয়া হয়েছে, সেই স্বাধীনতাটা আবার ফিরে আনার একটা প্রক্রিয়া হিসেবে আমরা 24-কে দেখি। সুতরাং এটার মধ্যে আসলে কোনো ধরনের কনফিউশন নেই বা কোনো হিস্টোরিক্যাল কোনো ডিবেট আমরা আসলে দেখি না। এটি আমাদের কাছে ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। জি, রফিকুল ইসলাম মজনু, তাহলে এখন মানে বিএনপি যে আহ্বানটা নির্বাচন কমিশনে রাখছে বা যে দাবিটা করে আসলো আজকে, এটা তার জোট সঙ্গীদের জন্য, বিএনপি নিজের জন্য নয়? না, বিএনপি যখন একটি রাজনৈতিক দল একসঙ্গে জোট হয়ে কাজ করবে আর সেখানে একটি প্রতীকী নির্বাচন, সেটা বিএনপির জন্য এবং যারা একসঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করবে তাদের জন্য প্রয়োজন। আর এখানে আমার আগের যে একজন বক্তা তিনি বলেছিলেন যে যারা একসঙ্গে জোটে 71 হয়ে রাজনৈতিক নির্বাচন করবে, অতীতের যে নির্বাচনগুলো আমরা দেখেছি সেখানেও তো জোটবদ্ধ হয়ে নির্বাচন করে একটি প্রতীকে তারা নির্বাচন করেছে। এই মুহূর্তে কেন সেটা পারবে না? যে যদি একসঙ্গে জোটে হওয়া যায় তাহলে একটি প্রতীকে কেন নির্বাচন করা যাবে না? আর যারা জোটবদ্ধ হবেন তারাও তো চাবেন যে যারা জোটে আসবেন তাদের মধ্যে অনেকগুলো ছোট দলও আছেন, অনেকগুলো বড় দলও থাকেন। তারা সবাই চাবে যে একটি জনপ্রিয় প্রতীকে বা একটি বড় দলের প্রতীকে যদি নির্বাচন করা যায়, সেখানে একটি যে সুবিধা পাওয়া যায়, পরিচিতি পাওয়া যায়, সেই জন্য তারা চাচ্ছেন যে একসঙ্গে যদি আমরা জোটবদ্ধ হয়ে একটি প্রতীকে নির্বাচন করা যায়, সেটা বিএনপির জন্য ভালো হবে এবং যারা জোটে আসবেন তাদের জন্য সুবিধা হবে। যদি নির্বাচন কমিশন এই দাবি না মানে, বিকল্প আছে কিছু? দেখেন, নির্বাচন কমিশন তো আসলে আমাদের সবার জন্য। নির্বাচন কমিশন যদি এখানে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে বা একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যদি বিএনপি কোনো ধরনের প্রস্তাব রাখে, সেটা নির্বাচন কমিশনার বা কমিশন কেন মানবে না? আমি তো মনে করি সেটা ওনাদের মানা উচিত, কারণ নির্বাচনের সাথে অনেক কিছুই পরিবর্তন হতে পারে। আর এটাতে এমন নতুন কোনো কিছু না যে স্বাধীনতার পরবর্তীতে আমরা যে নির্বাচনগুলো আমরা দেখেছি যে সেখানে যারা জোটবদ্ধ হয়েছে তারা বিভিন্ন প্রতীকে নির্বাচন করেছে, তাও তো না। সুতরাং এটা আমাদের নতুন কোনো দাবি না। আমি মনে করি বিএনপি বড় দল বা যারা আমরা একসঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করব একটি গণতন্ত্রকে একটি ভালো প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, একটি সুস্থ নির্বাচনের জন্য, সেখানে যদি আমরা জোটবদ্ধ নির্বাচন করতে পারি, সেখানে একটি প্রতীকে কেন আমরা নির্বাচন করতে পারবো না? সে বিষয়ে বিএনপি যেভাবে নির্বাচন কমিশনকে বলেছেন, আমি আশা করি নির্বাচন কমিশনও সেটা বিবেচনা করবেন এবং নির্বাচন স্বার্থে যাতে আমরা একসঙ্গে কাজ করতে পারি সেই জন্য ওনাদের এটা পুনর্বিবেচনা করতে পারে। না, এই ধরনের একটা সিদ্ধান্ত ধরেন নির্বাচন কমিশন কেন নিল? আপনার 1 নম্বর। 2 নম্বর কথা হলো যে এটা কি এমন হতে পারে যে নির্বাচন কমিশনকে ঘিরে কয়েকটি দলের, যেমন এনসিপি প্রকাশ্যে তাদের আস্থা সংকট আছে নির্বাচন কমিশনের ব্যাপারে, তার আস্থা সংকট, এখন আস্থা পুনঃপ্রতিষ্ঠার একটা চেষ্টা। আবার এরকম হতে পারে কি যে বিএনপি যখন দেখছে যে যারা অন্যান্য কয়েকটি দলের যেহেতু আস্থা সংকট আছে, সেহেতু ইলেকশন কমিশন এরকম একটা রোল প্লে করলো, বিএনপি তার একটা প্রতিবাদ জানালো, এর মধ্য দিয়ে এক ধরনের মানে কমিশনকে মোর ক্রেডিবল একটা প্রতিষ্ঠান হিসেবে দেখানোর একটা চেষ্টা। মানে কি কারণ বলে আপনার মনে হয় হঠাৎ এই সিদ্ধান্তটি জানানোর মধ্য দিয়ে? আসলে এটা নির্বাচন কমিশনই ভালো জানেন
যে ওনারা এটা কেন এরকম একটি সিদ্ধান্ত নিয়েছেন। আমার মানে বিশ্বাস এবং আমার যেটা মন্তব্য সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার পূর্বে সমস্ত রাজনৈতিক দলের সাথে ওনারা খোলামেলা আলোচনা করতে পারতেন। যদি ওনারা এই বিষয়ে বিএনপি সহ আরো যে সমস্ত গণতান্ত্রিক দলগুলো যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, একসঙ্গে কাজ করেছে গণতন্ত্রের স্বার্থে, সকলকে নিয়ে যদি আমরা একটা আলোচনা করতেন নির্বাচন কমিশন, তাহলে মানে এই বিষয়ে আজকে এত বিতর্ক হতো না। তবে আমার মতে এখন আমাদের একটা নির্বাচন সুষ্ঠু করতে হবে, আমাদের বিশ্বাস, ওনাদের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে, এবং আমরা আশা করি ওনারা এমন কোনো কাজ করবেন না যাতে অতীতের যে নির্বাচন কমিশনার যেভাবে তাদের প্রতি মানুষের যে ক্ষোভ ছিল সেরকম কোনো সিদ্ধান্ত ওনারা নেবেন না। যে আরেকটা খবর আজকে জামায়াত ইসলাম উদ্বেগ জানিয়েছে, ইসলামী ব্যাংকের কেউ নির্বাচনী কার্যক্রমে যুক্ত হতে পারবেন না, বা এরকম যে বিএনপির একটা আপত্তির জায়গা সেটাতে উদ্বেগ জানিয়েছে। মানে কেন আপনারা আসলে ওটাতে আপত্তি জানিয়েছেন? কেন মনে হচ্ছে যে ওটা সুষ্ঠু নির্বাচনের জন্য ঠিক হবে না? দেখেন, আমরা এই পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, বিভিন্ন জায়গায় যে নির্বাচনে যে যারা কাজ করবেন এই সমস্ত লোকদেরকে বেশিরভাগ জায়গায় ইসলামী ব্যাংকের মানে যারা কর্মচারী আছেন তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে আমি মনে করি নির্বাচনটা সুষ্ঠু করতে হবে। আমরা সবাই জানি ইসলামী ব্যাংক এটা জামাতের একটা প্রতিষ্ঠান, তাদের লোকজন এখানে বেশিরভাগই এখানে কাজকর্মে জড়িত। মাঝখানে আমরা দেখেছি যে ইসলামী ব্যাংকটা একসময় আওয়ামী লীগের লোকজনও ফ্যাসিবাদের দোসররা এটা দখল করে নিয়েছিলেন। আবার 5 তারিখের পর আমরা এটাও দেখেছি যে এটা আবার যারা পরিচালনা করতেন, বিশেষ করে জামাতে যারা ছিলেন, ওনারা কিন্তু আবার কিন্তু এটা ওনাদের আয়ত্তে নিয়েছেন। এখন নির্বাচনের স্বার্থে আমরা বলবো না ইসলামী ব্যাংকে নেওয়া যাবে না, তবে একচেটিয়া কোনো জায়গাতে নেওয়া ঠিক হবে না। ইসলামী ব্যাংক ছাড়া কি আর কোনো জায়গায় নির্বাচনে কাজ করার মতো লোক নাই? আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খবর নিয়েছি যে বিভিন্ন জায়গায় তাদেরকে নির্বাচন কমিশন অফিসে এরকম একটা মানে বক্তব্য দেওয়া হয়েছে যে নির্বাচনে যারা কাজ করবেন তাদের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই ইসলামী ব্যাংক থেকে নেওয়া হয় বা ইসলামী ব্যাংকের স্টাফদেরকে গুরুত্ব দেওয়া হয়। সেক্ষেত্রে এটা বিএনপি বলেছেন, কারণ ইসলামী ব্যাংক তো সবাই জানে এটা জামাতের একটা প্রতিষ্ঠান। সুতরাং যদি জামাতের প্রতিষ্ঠানের লোক দিয়া নির্বাচন পরিচালনা করতে যায় বা করা হয়, সেখানে তো নির্বাচনের যে একটা নিরপেক্ষতা সেটা নিয়ে আমাদের যেমন প্রশ্ন সাধারণ মানুষের একটা প্রশ্ন থাকবে। সুতরাং এমন কোন লোকদেরকে এখানে রাখা উচিত না যাতে নির্বাচনের নিরপেক্ষতা নষ্ট হয়। ইসলামী ব্যাংকে তারা প্রতিষ্ঠান আছে, আমাদের সরকারি স্কুল আছে, সরকারি কলেজ আছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান আছে, সেসব জায়গাতে আমরা লোক নিতে পারি। সব লোকদেরকে আমাদের ইসলামী ব্যাংকে নিতে হবে, এর কারণটা কি? যে না, নির্বাচন কমিশন ঘিরে এনসিপির অবস্থানটা কি একটু যদি বলেন মনিরা সুলতানা। এখন এই যে নির্বাচন কমিশন একটা সুন্দর একটা মানে তাদের স্বাধীন একটা সিদ্ধান্ত নিল, বিএনপি এটা অপছন্দ করলো, তারা প্রতিবাদ জানিয়ে এলো, আপনারা কি মনে করেন যে এর মাধ্যমে নির্বাচন কমিশন গেটিং মোর ক্রেডিবল? দেখেন, এই আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই প্রথম আমি নির্বাচন কমিশনকে কোনো বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে দেখলাম। সেটা হচ্ছে, দেখেন, এই যে দলগুলির কথা বলা হচ্ছে, যে দলগুলি আসলে বিএনপির সাথে জোট করতে চায়, তাদের আসলে বিএনপির প্রতীকে আসলে ভোট করতে বা বিএনপির মার্কায় ভোট করলে তাদের এক ধরনের প্রিভিলেজ তারা পান, তাহলে তো আসলে তারা বিএনপি করলেই পারে, আলাদা আসলে দল খোলার কি দরকার? এটা আমার আসলে না না না, এই জায়গা থেকে দেখেন, এনসিপির নেতৃত্বে অন্যান্যদের জোট হলে সেখানেও তো মানে যেটা আরপিও সংশোধন নিতে এসছে যে জোট করলেও নিজস্ব প্রতীকে থাকা, সেটার পক্ষে আমরা। এবং দেখেন এইখানে হচ্ছে আমরা বলছি যে এই যে বড় দলের মধ্যে মানে জোট মানে যদি হাইপোথেটিক্যালি জনসম্পৃক্ততা নাই, মনিরা সুলতানা, যদি হাইপোথেটিক্যালি ধরে নিলাম
হাইপোথেটিক্যালি, যদিও এখনো এই আলোচনা ভেরি প্রিম্যাচিওর, আপনি বললেন যে ইটস টু আর্লি টু প্রেডিক্ট যে কারো কোনো জোট হবে কিনা আপনাদের সঙ্গে কারো, ওকে ধরে নিলাম হাইপোথেটিক্যালি যে এনসিপি জি। বিএনপির সঙ্গে একটা আসন ভাগাভাগির একটা জোট মিত্র হলো, সেক্ষেত্রে আপনি কি এটা মানে এটা খুশি মনে মেনে নিলেন যে আপনি আপনার প্রতীক নিয়ে নির্বাচন, যদিও আপনার প্রতীক নিয়ে এখনো সুরাহা হয় নাই, আপনি আপনার প্রতীক নিয়ে ইলেকশন করবেন, আপনার জোট মিত্রের প্রতীক নেবেন না, ধানের শেষ নেবেন না, এটার ব্যাপারে কি এনসিপির অবস্থান? অবশ্যই নিব না, হ্যাঁ অবশ্যই নিব না। কেন কেন আমি আপনাকে বলি, সেটা হচ্ছে দেখেন এই যে মার্কা নিয়ে যে নির্বাচন কমিশন, আমি কিন্তু এটা হাইপোথেটিক্যালি বলছি, Hypothetically, right. হিসেবে বলছি যে যদি, হ্যাঁ এক্স্যাক্টলি, তো যদি আসলে মানে এই যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেই ধরনের নেগোসিয়েশন আমাদের সাথে চলছে এই মার্কার জন্য, শাপলা প্রতীকটার জন্য, শাপলা মার্কার জন্য, তো এটার তো কারণ এটাই যে দেখেন একটা দলের আমি যদি বলি জনসম্পৃক্ততা, তার তার প্রতীক, সেই দলের নাম, এই জিনিসগুলো তো আসলে সাধারণ মানুষের জানতে হবে। এখন মানে যেই দলগুলো আসলে সংকটাপন্ন অবস্থায় নিজেদের ভাবছেন এখন যে বড় দল হিসেবে বিএনপির প্রতীকে যদি নির্বাচন করতে না পারেন, তাহলে আসলে সেই দলগুলো জনসম্পৃক্ততা কতটুকু। এবং আমি যেটা বলছি যে এই দলগুলোকে আমি বলি এলিট পলিটিক্যাল পার্টি, কারণ তারা দেখা গেছে যে তাদের আসলে তারা ব্যক্তি সর্বস্ব কিছু পার্টি আছে যে যাদের দেখবেন যে সেই দলগুলোর একজন দুজন মানুষকেই সবাই চেনে, এবং তাদের আসলে খুব বেশি নেতাকর্মী নাই, এবং তাদের দলগুলো আসলে আমার মনে হয় যে তারা ইচ্ছাকৃতভাবে হয়তো বড় করেন না, ফর মেনি রিজনস আই গেস। কিন্তু এই জায়গা থেকে আমার মনে হয় তারা আসলে ধারণ করে বিএনপি, তাহলে ঐকমত্য কমিশনে গেছি, ঐকমত্য কমিশনে আমি বেশ বেশ কিছু সভাতে উপস্থিত ছিলাম। তো সেখানে যখন দেখলাম যে নোট অফ ডিসেন্ট যখন বিএনপি দেয়, এবং বিএনপির সাথে সমস্বরে সেই যে জোটের যারা আছে তারা কিন্তু সমস্বরে সেই জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট দেয়। এখন তাদের আসলে হোয়াট মেক্স দেম ডিফারেন্ট, তাদের পলিটিক্সটা ডিফারেন্ট কিভাবে হচ্ছে, মানে কিন্তু আপনি তাদের যেটা যদি বললেন কোনো যে ওই নিজস্ব সভায় মতামত কিন্তু থাকে, এবং তারা আসলে চাতক পাখির মতো সেই বিএনপির সালাউদ্দিন আহমেদের দিকেই তাকিয়ে থাকে না, যে কিন্তু আসলে তারা কি বলছে, এটাও এবং তো সেই ঠিক যে হিসেবে ওই যে কিন্তু তারা আসলে মতামত দিয়েছে। 30 সুতরাং জন এই জায়গাগুলোতে 30টি দল যে ঐক্যমত্য কমিশনে আছে, সেই 30টি দলের বেশিরভাগ দলেরই একজন দুজন মানুষকেই মানুষ চেনে, তাদের কোনো ভোট নেই আপনার কথায়, আপনার ভাষায়। সেখানে মানে বিএনপি, জামায়াত সহ আরো দুটা চারটা দল ছাড়া বাকিদের অবস্থা তো একই রকম, মানে আপনি যেভাবে বলছেন। তাহলে ওরকম 30টি দল দিল নাকি 25টি দল? আমার একটা ব্যাপার আছে, জি, সবাই কিন্তু চাচ্ছে না। দেখেন জনসম্পৃক্ততা নাই কিন্তু আমি বলছি না। দেখেন আমি যদি বলি যে এনসিপির, আপনারা যদি এই যে নিজস্ব যে রিসেন্টলি যে জরিপগুলো দেখেন, আপনি যদি বলেন যে এনসিপির জনসম্পৃক্ততা জরিপগুলো তার আমরা করি না, হয় বিএনপির পক্ষ থেকে করা হয়, অথবা জামাতের পক্ষ থেকে করা হয়, অথবা দেখা যায় যে কোনো মানে বিদেশি ফান্ডিং এ কোথাও থেকে করা হয়। তো সেই জায়গাতেও কিন্তু আমরা দেখেছি যে 10 to 12%, অথবা এর রিসেন্টলি আমরা দেখলাম যে 15 to 20% মানে জনসম্পৃক্ততা আছে এনসিপিরও। এবং আমি বিশ্বাস করি যে এখানে আসলে যেই তরুণ রাজনৈতিক দলগুলো আছে, আপনি বলেন এবি পার্টি বলেন, আপনি গণ অধিকার পরিষদ বলেন, তারাও কিন্তু এই যে আরেকজনের মানে নিজের স্বাতন্ত্র্যটি বিলীন করে দিয়ে তারা অন্য দলের কোনো মার্কাতে যে বিলীন হয়ে যাবেন, এরকম আমার ধারণা যে তারাও আসলে তাদের মতামত এরকম না। এবং তাদেরও কিন্তু এক ধরনের জনসম্পৃক্ততা আছে এবং জনভিত্তি আছে মাঠ পর্যায়ে, সেটি আমার না, তাহলে এটার জন্য বিএনপি ফাইট করছে কেন? বিএনপির কি লাভ? আপনাকে বিএনপির মার্কা তুলে দিলে বিএনপি এতে কিভাবে লাভবান হবে? না দেখেন বিএনপি তো আসলে আমি যদি বলি যে ওই তাদের যে একটা কোহর্ট, মানে তাদের তো আসলে তারা এককভাবে সরকার গঠন করতে পারবে কিনা, এবং তারা তো চায় আসলে এই জোটটা আরো বড় করতে। এটা তো আসলে এখন যেটা আমরা আলোচনায় দেখছি যে তারা কিন্তু এই জোটটাকে আরো বড় করতে চায়, যে এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তাদের এক ধরনের কথা আমরা কিছুদিন আগে শুনলাম, এবং এনসিপির সাথেও তো এক ধরনের আলোচনা হচ্ছে, এবং সেটা জামাতেরও হচ্ছে, সেটা একটা প্রক্রিয়াগত আলোচনা। তো সেই জায়গা থেকে এই জোটটা বড় হলে আসলে অন্যান্য দলের যদি আমি বলি জনসম্পৃক্ততা যতটুকুই আছে সেটা তাদের হয়তো এনক্যাশ করতে পারবে। এবং কিন্তু এই তারেক জায়গা রহমান তো থেকে দাবি করছেন যে তিনি এককভাবে, তারেক রহমান দাবি করছেন যে বিএনপি এককভাবে ক্ষমতায় যেতে চায়, কিন্তু তাদের আবার মানে এককভাবে ক্ষমতায় যাবে তিনি বলছেন, এবং এর আগেও কিন্তু তারা বলেছে যে সবাইকে নিয়ে সরকার করতে চায় তারা, কিন্তু এককভাবে ক্ষমতায় যাওয়া মানে সরকারে যাওয়ার অবস্থান তার আছে। এটা তো আসলে তারেক রহমানের পক্ষ থেকে তিনি বিএনপির চেয়ারপারসন, তিনি তো বলতেই পারেন। এখন এই জায়গা থেকে দেখেন যে মানে বিষয়টা হচ্ছে যে যখন আমরা পিআর এর কথা বলছি, যখন বলছি সংসদ
প্রতিনিধিত্বশীল তখন তারা মানছেন না, চান যে জাতীয় সরকার সবাই মিলে একটা সরকার করার কথা। আবার এটা আমার ব্যক্তিগত মতামত যে আসলে বিএনপি বলেন বা জামাত বলেন তারা এককভাবে সরকার গঠন করতে পারবে না, তাদের কারো না কারোর সাথে অবশ্যই যেতেই হবে। জি, জহিরুল আলম, যদি কোনো প্রশ্ন না থাকে আলোচনাটা শেষ করি। জি, থ্যাংক ইউ। মনিরা, শারমিন, হাসান আল মামুন, রফিকুল আলম, মজনু, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আজকে ৭১ জার্নালে। একটু দেখে নেব আগামীকাল সকালে যে পত্রিকাগুলো আপনার হাতে পৌঁছবে কি শিরোনাম করেছে সেগুলো। শুরুতে যুগান্তর, কারাবন্দী ১৫ সেনা কর্মরত, ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রসিকিউশন। থার্ড টার্মিনালে ধীর গতি, চলমান বন্দর, বিদেশিদের দিতে তোড়জোড়, অপারেটর নিয়োগ। বণিক বার্তা। ভোরের কাগজ, বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহত, মেট্রো রেলের নির্মাণ কাজে ত্রুটি। আমাদের সময়, জুলাই সনদ বাস্তবায়নের পথ নকশা চূড়ান্ত। ইনকিলাব, মাকসুদ কমিশনে ডুবছে পুঁজিবাজার, আইপিও খরা, বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা। দৈনিক জনকণ্ঠ, মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত। সংবাদ প্রতিদিন, তারেক রহমানের গ্রিন সিগন্যাল পেলেন যারা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ডেইলি টাইমস অব বাংলাদেশ, ফ্যাটালিটি স্পার্কস ফিয়ার মেট্রো সেফটি। ডেইলি অবজারভার, বিয়ারিং প্যাড স্লিপস ফ্রম মেট্রো রেল, পিলার কিলস ওয়ান। এই ছিল শিরোনামগুলো। আগামীকাল যে পত্রিকাগুলো আপনার হাতে পৌঁছবে। আমরা এই পর্যায়ে একটা খবর একটু দেখে নিতে চাই। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে খাদ্যপণ্যের দাম। ঘন ঘন বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ এবং লবণাক্ততা সহ বিভিন্ন দুর্যোগে খাদ্যশস্যের উৎপাদন কমছে, কখনো বা ফসল নষ্ট হচ্ছে, যা সরাসরি পণ্যের বাজারকে নিয়ন্ত্রণ করছে। এই পরিবেশ প্রভাবিত মূল্যস্ফীতিকে বিশেষজ্ঞরা বলছেন ক্লাইমেটফ্লেশন, যা থেকে বাদ যায়নি বিশ্বের শীর্ষ জলবায়ুর ঝুঁকিতে থাকা বাংলাদেশও। বিশ্বব্যাংক বলছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ না করলে বিশ্বজুড়ে ভয়ঙ্কর রূপে বাড়তে পারে দারিদ্র্য। যুক্ত করে নেব অধ্যাপক ডক্টর তাবাসসুম জামানকে, অর্থনীতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। একটা নতুন শব্দ, বিশেষজ্ঞরা বলছেন ক্লাইমেটফ্লেশন। এই ক্লাইমেটফ্লেশন বাংলাদেশে আসলে কতটা প্রভাব ফেলেছে? বাংলাদেশে খাদ্যপণ্যের উপরে আমরা তো দেখছি যে প্রতিনিয়তই খাদ্যপণ্যের দাম বাড়ছে, খাদ্য মূল্যস্ফীতি সেটাও খুবই ঊর্ধ্বমুখী ছিল। সব মিলিয়ে আমরা যে রিপোর্টটা দেখলাম এটা সারা বিশ্বব্যাপী, বাংলাদেশের আসপেক্টটা কি আসলে? জি, ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এক্ষেত্রে বাংলাদেশের পার্সপেক্টিভটা একটু ডিফারেন্ট ইন এ সেন্স যে বাংলাদেশ গ্লোবালি যে গ্রিন হাউস গ্যাস এমিশন সেটার খুব নেগলিজিবল 0.5% বাংলাদেশ প্রডিউস করে, কিন্তু মোস্ট ভালনারেবল কান্ট্রি, ওয়ান অফ দ্য মোস্ট ভালনারেবল কান্ট্রি বাংলাদেশ, 7th বাংলাদেশের র্যাঙ্কিং এ। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে বাংলাদেশের গত 4 দশকে প্রায় 250 ওয়েদার এবং এনভায়রনমেন্ট রিলেটেড অনেক ধরনের ডিজাস্টার্স আমরা ফেস করেছি, এবং এখানে আপনার 160,000 ডেথস হয়েছে এবং মোর দেন 60 মিলিয়ন আদার পপুলেশন তারা নানান ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই যে ক্ষতির সম্মুখীন বাংলাদেশ প্রায়শই হচ্ছে, এটার কারণ হচ্ছে যে বাংলাদেশ গ্লোবাল ওয়ার্মিং এর যে নেগেটিভ ইম্প্যাক্টস গুলো ডেভেলপ কান্ট্রি ফেলছে সেটার একটা বাংলাদেশ সবসময় সেটার ক্ষতিকর দিক ফেস করছে। এবং সেখানে বাংলাদেশের যে প্রোডাকশন, সেই মানে এগ্রিকালচার যে প্রোডাকশন, সেটা ভীষণভাবে ক্লাইমেটের গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, সি বেড রাইজের কারণে, স্যালাইনিটি, ইনট্রিউশন, যত ধরনের ক্লাইমেটের নেগেটিভ ইম্প্যাক্টস আছে সেগুলোর ভিকটিম হচ্ছে বাংলাদেশ। এবং সেগুলোকে অ্যাড্রেস করবার জন্য বাংলাদেশের যে গভর্নেন্স সিস্টেম সেটা প্রপারলি কাজ করেনি, যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এই প্রোডাকশনটা পপুলেশনের চাহিদা অনুযায়ী হচ্ছে না, এবং আমাদের জিডিপি, এই জিডিপির যে গ্রোথ সেটা সাপোর্ট করছে না, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা এই গ্লোবাল ওয়ার্মিং এর শিকার হচ্ছি, যার জন্য বাংলাদেশের যে ফুড চেইন, ফুডের যে সিকিউরিটি সেটাকে আমরা মেনটেন করতে পারছি না। সো ফুডের সাপ্লাই কম, গভর্নেন্স পুয়ার,
যার জন্য আমাদের প্রাইসটা বেড়ে যাচ্ছে। এবং আমাদের যেহেতু আমরা ফুডে সেলফ সাফিসিয়েন্ট না, আমাদের ইম্পোর্ট করে আনতে হচ্ছে। এবং গ্লোবাল মার্কেটে আপনারাই আপনাদের ডকুমেন্টারিতে বললেন যে গ্লোবাল মার্কেটের প্রাইস অনেক বেশি হয়ে গেছে। সো আমাদের যেহেতু সেখান থেকে সোর্সিং করতে হচ্ছে, আমরা আমাদের এই প্রাইসটাকে মেনটেন করতে পারছি না। এটাকেই বলা হচ্ছে যে ক্লাইমেট ফ্লেশন, যে ক্লাইমেট চেঞ্জের কারণে যে ফুডের ইনফ্লেশনটা যে বেড়ে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে ক্লাইমেট ফ্লেশন। জি, জহিরুল আলম, কোনো প্রশ্ন যদি থাকে না হলে। না, আপনি ঠিকই বলেছেন। তবে এটা একটা নতুন একটা টার্ম ব্যবহার করা হয়েছে যে জলবায়ুজনিত মূল্যস্ফীতি, এবং আমরা এটা বুঝতে পারছি আপনার কথাতেও যে এর পেছনে বৈজ্ঞানিক কারণ আছে, আবার অর্থনৈতিক কারণও আছে, কিছু সামাজিক কারণও আছে। যেমন যে যে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাচ্ছে নানা কারণে, গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা বলা হয়েছে, এবং বাংলাদেশ তো ওয়ার্স্ট সাফারার। কিন্তু আমার কথা হলো যে প্রাকৃতিক দুর্যোগে আমাদের উৎপাদন সরবরাহ এগুলো তো মানে সবসময়ই মানে ভালনারেবল হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ক্লাইমেট ফ্লেশন মানে আমাদের খাদ্য নিরাপত্তার জন্য একমাত্র ঝুঁকি, এটা হয়তো বলা যাবে কিনা। কারণ এটার সঙ্গে ধরেন আমাদের মতো দেশে যেখানে আরও অনেকগুলো কারণ জড়িত, যেমন অর্থনৈতিক কারণটাকে তো আমরা উপেক্ষা করতে পারি না। আমাদের যে ক্রয় ক্ষমতা, আমাদের যে জীবনযাত্রার যে ব্যয়, এবং আমাদের যে ওভারঅল যে আর্থসামাজিক অবস্থা, সেটার সঙ্গে হয়তো এটা আরেকটা নতুন ফ্যাক্টর হিসেবে যুক্ত হয়েছে। এইভাবে কি বিষয়টা বলতে পারি, নাকি এই খাদ্য নিরাপত্তার উপরে অনেক বড় ঝুঁকি তৈরি করেছে এই ক্লাইমেট এবং ক্লাইমেট জনিত যে ইনফ্লেশন, সেটা জীবনযাত্রাকে অনেক ঝুঁকির মধ্যে ফেলছে, এটা কি বলা যায় সরাসরি? জি, জীবনযাত্রাকে তো অবশ্যই ঝুঁকির মধ্যে ফেলেছে। এবং এটার সম্পর্কিত যে বিভিন্ন গবেষণায় আমরা যদি দেখি, যেটা আসলে একটা ভিশাস সার্কেলের মতো কাজ করে। কিরকম? যে ধরেন যে যখন হচ্ছে যে ইনফ্লেশন হচ্ছে, তখন এটাকে আমরা বলছি খাদ্যের ইনফ্লেশন, ফুড ইনফ্লেশনটাই আমাদের জন্য অ্যালার্মিং। তখন দেখা যাচ্ছে যে আমাদের যে হিউম্যান রিসোর্স আছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা গবেষণা এসেছে, আন্ডার 5 যে শিশুরা আছে, তাদের ক্ষেত্রে স্টান্টিংটা তৈরি হচ্ছে। স্টান্টিংটা কিরকম? যে তাদের এইজ অনুযায়ী তাদের হাইট কম হচ্ছে। ঠিক একই রকম ভাবে ওয়েস্টিং তৈরি হচ্ছে, এইজ অনুযায়ী তাদের ওয়েট কম হচ্ছে। কাজে এই ক্ষেত্রে যদি আপনি দেখেন যে আমাদের হিউম্যান রিসোর্স কিন্তু নানানভাবে ম্যাল নারিশমেন্টের দিকে চলে যাচ্ছে, এবং তারা তাদের প্রোডাক্টিভিটিটা দেখাতে পারবে না। আমাদের ফিউচার জেনারেশনও কিন্তু অ্যাট স্টেকে হয়ে যাচ্ছে। এবং এটার সাথে সম্পর্কিত আমাদের ওয়েলথ ইন্ডেক্স, আমাদের মাদার যারা আছে তাদের হেলথের ব্যাপারগুলো আছে। এবং অ্যাজ এ রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি যে এটার একটা ইম্প্যাক্ট আমাদের প্রোডাকশনের উপর পড়ছে। আমাদের লেবারকে প্রোডাক্টিভ করতে পারছি না, আমাদের জব ক্রিয়েশন হচ্ছে না, আমাদের এমপ্লয়মেন্টের উপর প্রভাব পড়ছে, আমাদের জিডিপির উপর প্রভাব পড়ছে। সো এটা একটা ভিশাস সার্কেল, যে একটা আরেকটাকে কিন্তু এমপাওয়ার করছে। সেই সেন্সে ডেফিনেটলি এটা আমাদের ইকোনমির জন্য একটা অশনি সংকেত। তার মানে বর্তমান না, ভবিষ্যতেও একটা বড় ঝুঁকি দেখছেন। অধ্যাপক ডক্টর তাবাসসুম জামান, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য একাত্তর জার্নালে। দর্শকের পর্যায়ে একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পরে ফিরে এসে একটু আলোচনা করতে চাই এশিয়া সফরে ট্রাম্প, কি নিয়ে সরব কি নিয়ে নীরব, এই শিরোনাম করেছে সমকাল। এই খবরটা নিয়ে একটু আলাপ করতে চাই। বিরতির আগে যেমন বলছিলাম, প্রায় সপ্তাহব্যাপী এশিয়া সফরে রোববার মালয়েশিয়ায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে এটি তার প্রথম এশিয়া সফর। মালয়েশিয়া ছাড়াও তিনি যাবেন জাপান এবং দক্ষিণ কোরিয়ায়। এছাড়া ঘোষণা অনুযায়ী বৈঠক হওয়ার কথা আছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। যুক্ত করে নেব অধ্যাপক এজিএম নিয়াজউদ্দিন, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। অধ্যাপক নিয়াজউদ্দিন, এই সফরের মূল আসলে কি দেখেন? এই সফর থেকে এশিয়া বা এই অঞ্চল, বিশেষ করে দক্ষিণ এশিয়া, কোনো কিছু ইন্ডিকেশন, কোনো কিছু আসবে কিনা বা পাবে কিনা? ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমরা যদি দেখি, ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর থেকে তিনি বেশ কিছু পদক্ষেপ নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিলেন। তার মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধকে সমাপ্ত করা সহ এই সম্প্রতি যে গাজা যুদ্ধের একটা অবসানের যে তার একটা কূটনৈতিক প্রচেষ্টা, এবং এরই ধারাবাহিকতায় আসিয়ানের যে বৈঠক, আসিয়ান সদস্য না হয়ে দেখা যাচ্ছে যে ডায়ালগ পার্টনার হিসেবে ডোনাল্ড ট্রাম্পের যে
উপস্থিতি, মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতি, এটা মিন করে দিচ্ছে যে আসিয়ানের এই সফরটাকে তিনি খুব গুরুত্ব দিচ্ছেন। এর মধ্যে বেশ কয়েকটা লক্ষ্য তার আছে। এর মধ্যে আপনারা জানেন যে এই যে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে যে শান্তি যে চুক্তি, এটাকে আমরা বলবো যুদ্ধবিরতি চুক্তি, সেটাকে বর্ধিত আকারে আবার আজকেই আবার নতুন করে করলেন। এবং দীর্ঘমেয়াদে যুদ্ধবিরতি যাতে কার্যকর হয় সে ব্যাপারে আলোচনাকে অব্যাহত রেখেছেন। এবং আমরা দেখেছি হঠাৎ করেই মে মাসে সূত্রপাত হলো, যদিও কম্বোডিয়া থাইল্যান্ডের দীর্ঘদিন ধরে তাদের সীমান্ত নিয়ে নানান রকম সংঘাত চলে আসছে, কিন্তু এবছরের মে মাসে সংঘাতের সূত্রপাত পরে জুলাই মাসে এটা ম্যাসিভ আকার ধারণ করে। এবং আমরা দেখতে পাই যে 5 দিনের একটা যুদ্ধ, যেখানে ভারী অস্ত্র ব্যবহার করা হয়। পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প তিনি ফোন আলাপের মাধ্যমে তিনি তখন যুদ্ধবিরতি ঘোষণা কার্যকর করেন। আর এবারে এসে সফরে মালয়েশিয়ার সহযোগিতা নিয়ে এই যুদ্ধবিরতিকে আরো দীর্ঘমেয়াদের জন্য করেন। তো এটার যে তার যে বৈশ্বিক নেতৃত্ব এবং তিনি দক্ষিণ পূর্ব এশিয়াতে তার যে নেতৃত্ব এবং আসিয়ানের সম্মেলনে আসার ক্ষেত্রে চীনের কে মোকাবেলার একটা লক্ষ্য তার সবসময় সামনে আছে। এগুলোকে সামনে রেখেই এবার আসিয়ান সফর। এর মধ্যে বিভিন্ন রকম তার অর্থনৈতিক স্বার্থ আছে, সেখানে বিরল খনিজ সম্পদের ব্যাপারে তার কিছু চুক্তি এবং সেগুলোকে গুরুত্ব দেওয়ার একটা প্রয়াস দেখা যাচ্ছে। তার পাশাপাশি আমরা দেখছি যে অ্যাপেকের সম্মেলন আছে কোরিয়াতে। মানে এগুলো ছাপিয়ে জহিরুল আলম, 1 মিনিটের মতো আমার হাতে সময় আছে, যদি একটু বলেন, মানে চীনের সঙ্গে শি জিনপিং এর সঙ্গে তার বৈঠক, মানে সেটা কি একটু আলাদা গুরুত্ব পাবে কিনা এখানে? কোনো না, নিশ্চয়ই আলাদা গুরুত্ব পাবে। বেসিক্যালি উনি ইউএস প্রেসিডেন্ট একজন মানে বিজনেস মাইন্ড আর কি। ওনার সব কিছুর মধ্যে একটা সামরিক মিত্রদেরকে আশ্বস্ত করা, যেমন জাপান, দক্ষিণ কোরিয়া, এটা যেমন আছে, কিন্তু একই সঙ্গে কিন্তু চীনের সঙ্গেও তার একটা বাণিজ্য সমৃদ্ধিরও কিন্তু একটা প্রচেষ্টা আছে। যতই বিরোধের কথা উনি বলুন না কেন, উনি কিন্তু বৈশ্বিক বাণিজ্য সম্প্রসারণের ব্যাপারে তার যথেষ্ট আগ্রহ আছে। সেটা এই সফরের মধ্য দিয়ে কিন্তু একটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ওনার যে ফরেন পলিসির মধ্যে তো আমরা সবসময় একটা ডাবল স্ট্যান্ডার্ড দেখি। ইউএস ফরেন পলিসির মধ্যে ডাবল স্ট্যান্ডার্ড। এখন উনি থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তিতে উনি আছেন, মাঝে মাঝে উনি নোবেল পুরস্কার পাওয়ার জন্য ইউক্রেন যুদ্ধ বন্ধের আওয়াজ করেন, কিন্তু একই সঙ্গে আবার যুদ্ধ ইন্টেন্সিফাই করার পেছনে কিন্তু ওনার কিন্তু ভূমিকা আছে। উনি কিন্তু মানে ইসরায়েলকে কিন্তু নিবৃত্ত করতে পারেননি, কিন্তু কম্বোডিয়া, থাইল্যান্ডকে উনি শান্তিতে উপনীত করার ব্যাপারে উনি উপস্থিত আছেন। যাই হোক, সব কিছু কিন্তু স্ট্র্যাটেজিক। ওনার এই সফরটার মধ্যে আমি বেসিক্যালি দেখি হচ্ছে যে বৈশ্বিক মানে বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে আরও মানে সুবিধাজনক অবস্থানে দেখা, একই সঙ্গে সামরিক যে মিত্রগুলো আছে সেই সামরিক মিত্রগুলোকে আশ্বস্ত করা, তাদের শক্তি বৃদ্ধির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে সমর্থন, বিশেষ করে দক্ষিণ কোরিয়া এবং জাপানকে আশ্বস্ত করা, সেটা কিন্তু একটা রিফ্লেকশন এই সফরের মধ্যে আছে। আর আসিয়ানের সঙ্গে সম্পর্ক জোরদার করারও একটা উদ্দেশ্য। এটাও কিন্তু দূরবর্তীভাবে চায়না কন্টেইনমেন্ট পলিসি, মানে চায়নার সঙ্গে এক অর্থে উনি বাণিজ্য সমৃদ্ধি চাচ্ছেন, বাণিজ্য সম্পর্ক বাড়াতে চাচ্ছেন, আবার অন্যদিকে সামরিকভাবে চায়নাকে কিভাবে কন্টেইন করা যায় সেই জন্য আসিয়ানের সঙ্গে একটা সম্পর্ক রচনা করার চেষ্টা করছেন বা জোরালো করার চেষ্টা করছেন। অনেক ধন্যবাদ জহিরুল আলম এবং অধ্যাপক এজিএম নিয়াজউদ্দিন, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে ৭১ জার্নালে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আগামীকাল একই সময় ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি, সঙ্গে পাবো আশা করি।